এত লম্বা বলার পর তোমার উপর আসলে কারো বিশ্বাস নাই, কি কি যে করে বেড়াও, আন্টি এখনো তোমার বিলিভই করতে পারে না। তো তাহলে ওরা যারা বিলিভ করে না তারা তো প্রত্যেকটা জিনিসে কোশ্চেন করবে, এই তুই ভাই বলছিস কেন? ভাই রে ভাই, আমিও ভালো হয়ে যাবে। আমি ভালোই আছি। টেম্পারেচার কত? ওকে, তো সবাইকে এখানের মধ্যে সামনে খেয়াল করো, ওই লাইটগুলো মোড়া লাইটটা বন্ধ হয় না। হ্যাঁ? আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা অলরেডি কি করছিলাম, প্যারালেক্স মেথড দিয়ে কিভাবে করে ডিসটেন্স বের করা যায় ওই মেথড শিখছিলাম। তো আজকে আমরা প্রথমে ওটার একটা ওয়ার্ড এক্সাম্পল দেখে নিব। ওয়ার্ড এক্সাম্পলের পর এরপর আমরা দেখব স্ট্যান্ডার্ড ক্যান্ডেল দিয়ে কিভাবে বের করে এন্ড ইন্টেন্সিটি দিয়ে কিভাবে বের করে। এইসব ব্যাপারগুলি বুঝার পর দেন এজ অফ দ্য ইউনিভার্সের ছোট ডিসকাশন করে আজকে ছেড়ে দিব। এরপরে শনিবার দিন আমরা ওরকম একটা লম্বা ক্লাস নিয়ে শেষ করে দিই ইউনিট 5। দিয়ে দিছি তো, 10 টাকা বেতন দিয়ে একজনকে রাখছে। হ্যাঁ, ও বলছে যে আমার বেতন 10 টাকা, এবার বিকাশ করে পাঠিয়ে দিয়েছে 10 টাকা। হ্যাঁ, কেন? ফ্লাইট? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা এখানের মধ্যে দেখি ওয়ার্ড এক্সাম্পলের মধ্যে কি বলতেছে। Astronomers measuring the parallax angle to Alpha Centauri found that the angle measured after a 6-month period was 1.52 seconds of Earth, different from that measured at first. How far is Alpha Centauri from Earth? তো 2 theta মানে পুরা অ্যাঙ্গেলটা হলো 1.52 সেকেন্ড। তো তাহলে প্যারালাক্স অ্যাঙ্গেলের অ্যাকচুয়াল ভ্যালুটা কত হবে ওইটা অর্ধেক। ঠিক আছে, যে এখানের মধ্যে আমাদের লাস্ট দিন যে ডায়াগ্রামটা দেখাইছিলাম কেমন ছিল, যে এখানের মধ্যে পুরো অ্যাঙ্গেলটাই যে টেলিস্কোপের মাথাটা যে ঘুরাইতে হয়, তো তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা কত, 2 থেটা। সরি, পুরো অ্যাঙ্গেলটা হলো আমাদের 2 থেটা। তো তাহলে আমরা যে শুধু একটা রাইট অ্যাঙ্গেল নিয়ে এরকম যে কাজ করি, তো এটার জন্য অ্যাঙ্গেলটা কি হবে, ওইটা অর্ধেক করা লাগবে। তো তাহলে ওইটার জন্য আমরা হাফ করতেছি। তো এখন এখানের মধ্যে কাজটা কি, 2 theta is equal to 1.52 সেকেন্ড, আর r এর ভ্যালু মানে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটার ভ্যালু হলো 1.5 টাইমস 10 টু দি পাওয়ার 11 মিটার। সো থিটা ইকুয়াল টু 1.52 ডিভাইডেড বাই 2, তো তার মানে 0.76। তো 0.76 ইনটু 1/3600, তো কত ডিগ্রি ওটা বের করলো। এরপরে d ইজ ইকুয়াল টু r ডিভাইডেড বাই tan থিটা দিয়ে বের করছে কি ডিসটেন্সের ভ্যালু। এখন অল্টারনেট একটা ওয়ে আছে যেটাতে কি আমাদের এরকম অ্যাঙ্গেলটাকে সেকেন্ড থেকে ডিগ্রিতে কনভার্ট করা লাগবে না, ডিরেক্টলি আমরা কি করে ফেলতে পারবো, কি বলে, ডিরেক্টলি আমরা পার্সেকে ডিসটেন্স বের করে ফেলতে পারবো। কেমন ভাবে বের করতে পারবো দেখো, যে এখানে আমাদের কাজটা কি, তোমার ব্যাপারটা হলো এরকম যে ডিসটেন্স ইজ ইকুয়াল টু কি r ডিভাইডেড বাই tan থিটা নাকি। তো এখন এখানের মধ্যে প্রথম কথাটা কি, এই ডিসটেন্স কি বলে, এই tan থিটা, এই tan থিটা ইকুয়াল টু কি, tan থিটা ইজ ইকুয়াল টু থিটা লেখা যায় বিকজ থিটার ভ্যালুটা এতই ছোট। তো তাহলে আমাদের অ্যাঙ্গেলটা, আচ্ছা, তো এখানের মধ্যে আমাদের যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটাকে শুধু tan
টেন থেটার জায়গায় শুধু অ্যাঙ্গেলটা বসায় দেওয়া যায়। তো এখন এখানের মধ্যে কাজটা কি, তোমার এই যে আমরা লাস্টে এতটুকু পর্যন্ত পড়ছিলাম, এই লাইনটা পড়লে পরে তখন আমাদের এই অল্টারনেট মেথডটা বুঝতে পারবো। কি বলতেছে দেখো, the triangle geometry also means that if we have the angle measurement in arc seconds theta, the angle well, the distance to the star measured in parsec is easily obtainable from কি d is equal to 1 by theta। কেমন খেয়াল করো, জাস্ট একটা ইউনিটারি মেথড, যে 1 আর্ক সেকেন্ড সমান প্যারালেক্স অ্যাঙ্গেলে কত ডিসটেন্স হয়, 1 পারসেক ডিসটেন্স। তো তাহলে x অ্যামাউন্ট অফ আর্ক সেকেন্ড অ্যাঙ্গেলের জন্য কত ডিসটেন্স হবে, যে এখানের মধ্যে কাজটা হলো এরকম ইউনিটারি মেথড, যে 1 সেকেন্ডের জন্য 1 পারসেক, যে 1 পিসি। তো তাহলে পরে x পারসেকের জন্য কত হবে, 1 পারসেক ডিভাইডেড বাই যত অ্যাঙ্গেল ওইটা, ঠিক আছে। তো তাহলে এমন ভাবে আমরা বের করতে পারি। তো তাহলে 0.76 সেকেন্ডের জন্য কত ডিসটেন্স হবে, 1 ডিভাইডেড বাই 0.76। তো তাহলে কত আসে, 1.32 পারসেন্ট। বুঝা গেছে? জাবের বুঝতে পারছো ইউনিটারি মেথডটা কি করছি? জাবের একটু আগে ক্লাস নিয়ে গেছে। আচ্ছা, জাবের ক্লাসে দেখে কি করতেছে। ওকে, সো এরপর কি বলতেছে দেখো, the accuracy of trigonometric parallax depends on the accuracy of the angle measurement। অ্যাঙ্গেল মেজারমেন্টে কোনো ফ্ল থাকলে পরে ওই অ্যাঙ্গেল দিয়েই তো ডিসটেন্স বের করতেছে, তো তাহলে আমাদের ডিসটেন্স মেজারমেন্টের সমস্যা হবে। কিন্তু আবার আরেকটা প্রবলেম আছে, কি প্রবলেম, আমরা যত মন চায় তত অ্যাঙ্গেলের ডিফারেন্স মাপতে পারি না। অনেক ছোট অ্যাঙ্গেলের ডিফারেন্স হয়ে গেলে পরে ওটা কি হবে, আনমেজারেবল উইথ কারেন্ট টেকনোলজি। অর আমাদের টেলিস্কোপের মাথাটা যে ঘুরাবো কত অ্যাঙ্গেলে ঘুরাইতেছে ওই জিনিসটা আমাদের বের করা যাবে না। তো বলতেছে কি, উইথ অ্যাটমসফেরিক ইন্টারফিয়ারেন্স ফর আর্থ বেসড টেলিস্কোপ, যে আর্থের মধ্যে তো লাইট এসে একটু তাকায় যায়, তো তাহলে ওখানে অ্যাঙ্গেলের ইন্টারফিয়ারেন্স দিতে পারে বা চেঞ্জ হয়ে যেতে পারে। তো এটার জন্য কি করা হয়, হ্যাঁ তোমরা বলে এই পাত্রে ধরে নিয়ে আসতে পালাই যাচ্ছিল। হ্যাঁ আদিত কোথায়, শরীর খারাপ, সকালবেলা যায় আমি গেলাম কোথায়, ওরা কিছুই জানে না। এটাই তো, ওরা ওখানে বই পড়ে রাখি। ম্যাগনেটিক ফিল্ডের হ্যাঁ কি বিষয়টা না, ম্যাগনেটিক ফিল্ডেরটাও দিচ্ছি, ম্যাগনেটিক ফিল্ডেরটাও দেখছি। আনিকা প্রমাক পাইছে, যাবে 48 পাইছে, ওরকম খাতা আছে। ঠিক আছে, ওই একটা ঢং, আনিসা যে ঢং করে, পরীক্ষা ভালো দিয়ে দিয়ে পারি না পারি না। ও মা কিভাবে পেলাম। আচ্ছা, তো তাহলে কি বলতেছে, উইথ অ্যাটমসফেরিক ইন্টারফিয়ারেন্স ফর আর্থ বেসড টেলিস্কোপস দিস ওয়াজ ফর মেনি ইয়ার্স লিমিটেড টু স্টেলার ডিস্টেন্সেস অফ অ্যাবাউট 100 লাইট ইয়ার্স। যে আমরা আর্থের মধ্যে টেলিস্কোপ বসায় ম্যাক্সিমাম কত ডিসটেন্স পর্যন্ত মাপতে পারতাম, 100 লাইট ইয়ার্স পর্যন্ত মাপতে পারতাম। The European Space Agency's Gaia mission is an orbital telescope। যে ওটার মধ্যে কি আছে, সে স্পেসে আছে, তো তাহলে অ্যাটমসফেরিক ইন্টারফিয়ারেন্স তার জন্য কোনো এফেক্ট করে না। Which has an accuracy in the angle measurement of 24 micro arc second। যে 1 arc second এরও 24 মাইক্রো আর্ক সেকেন্ড, মানে তো 1/1 মিলিয়ন। ঠিক আছে, তো তাহলে খুবই স্মল ফ্র্যাগমেন্ট পর্যন্ত সে কি করতে পারে, অ্যাঙ্গেল বের করতে পারে। This corresponds to allowing accurate distance measurements to stars as far away as 135,000 light years। Section 11b.4 also highlights how important it is to know stellar distances accurately, because এটা দিয়ে আমরা আমাদের ইউনিভার্সাল পিএইচ কত এইসব জিনিসগুলো বের করছি। ঠিক আছে,
ওই তো কথায় কথা ওরা অ্যাকিউরেটলি বের করাটা কেন দরকার এটা বুঝাইতেছে। এগুলো হলো সব পলিটিশিয়ানদের ফিজিক্স, এই অ্যাস্ট্রোফিজিক্স। আচ্ছা, তো এখন আমাদের প্যারালাক্স মেথড দিয়ে ডিসটেন্স বের করার প্রসিডিউর আমরা দেখলাম, দেখলাম যে তারও একটা লিমিটেশন আছে। যতই ভালো তার অ্যাঙ্গেল মেজারমেন্টের টেকনিক হোক না কেন, তার একটা সার্টেন ডিসটেন্স পরে কি করতে পারে না, ডিসটেন্স আর বের করতে পারে না। তো ওই সময় আমাদের চলে আসে কি, স্ট্যান্ডার্ড ক্যান্ডেল। তো তোমরা কেমিস্ট্রিতে একটা জিনিস পড়ছো কি, স্ট্যান্ডার্ড সলিউশন পড়ছো নাকি? স্ট্যান্ডার্ড সলিউশন কি জিনিস রাফেল? ভেরি গুড। একটা স্ট্যান্ডার্ড সলিউশন হলো এমন একটা সলিউশন যেটার কনসেন্ট্রেশন আমরা জানি। কনসেন্ট্রেশন জানা মানে তার সবকিছু জেনে যাওয়া। বিকজ কনসেন্ট্রেশন জানা, একটা লিকুইড তুমি একটা মেজারিং সিলিন্ডারে ধরলা, তার ভলিউম বের করলা, কনসেন্ট্রেশন ভলিউম মাল্টিপ্লাই করে দিলা, মোল জেনে গেলা, মোলের থেকে কত কিছু বের করা যায়। তো তাহলে ওখানের মধ্যে কি, তোমার স্ট্যান্ডার্ড একটা সলিউশন মানে তার কি জানা থাকে, কনসেন্ট্রেশন জানা থাকে। তো ওইরকম আমাদের স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হলো এরকম স্পেসিফিক কয়েকটা অ্যাস্ট্রোনমিক্যাল বডিজ বা অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট যাদের আমরা লুমিনোসিটি আগের থেকে জানি। তো স্ট্যান্ডার্ড ক্যান্ডেল কারা, এমন কয়টা স্টার বা এমন কয়টা গ্যালাক্সি বা এমন কয়টা অ্যাস্ট্রোনমিক্যাল ইভেন্ট যাদের আমরা লুমিনোসিটি আগের থেকেই জানবো। তো লুমিনোসিটি আগের থেকে জানলে পরে ইজিলি আমাদের কি বের করা যাবে, ডিসটেন্স বের করা যাবে। কেমন ভাবে লুমিনোসিটি জানলে পরে ডিসটেন্স বের করা যাবে? অ্যাবসলিউট ম্যাগনিটিউড এখানের মধ্যে না, ওই ডিসটেন্স ইন্টেন্সিটি দিয়ে কেমনে বের করি। এমনি করে খাতা পড়াই আচ্ছা, তো এখন এখানে আমাদের কি বলতেছে দেখো, we saw previously that the brightness of a star was linked to its size and its temperature। ওই যে আমাদের লুমিনোসিটির যে ফর্মুলাটা, luminosity is equal to sigma t to the power 4 into surface area। তো তাহলে টেম্পারেচার যত বেশি লুমিনোসিটি তত বেশি, সারফেস এরিয়া যত বড় লুমিনোসিটি তত বেশি। তো কি বলতেছে, however the Stefan Boltzmann law also considers the power output of the star at its surface। The luminosity of a star is its overall power output over its entire surface। So how bright it looks to us or how much energy we receive from it depends on how far the star is away। তো স্টার যদি অনেক কাছে থাকে, অনেক বেশি ইন্টেন্সিটির লাইট আমাদের কাছে পৌঁছাবে। স্টারের আসলে তার পাওয়ার অনেক বেশি, কিন্তু আমাদের কাছ পর্যন্ত আসতে আসতে ওই এনার্জিটা অনেক ডাইলিউট হয়ে গেছে। তো তখন আমাদের কি পাবো, কম ব্রাইটনেসের বা কম ইন্টেন্সিটির লাইট পাবো। তো কি বলতেছে, it follows that if we knew the power output of a star, then how bright it appears to us on earth would give away its distance। so এখানে থেকে আমাদের কাজটা কি, ইন্টেন্সিটি ফর্মুলাটা, ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু হোয়াট, পাওয়ার পার ইউনিট এরিয়া। তো এই যে আমাদের কোন স্টার, যে সে এনার্জিটা যে রেডিয়েট করে, এনার্জিটা রেডিয়েট করে কেমন হয়েছে, স্ফেরিক্যালি, ঠিক আছে, সব ডিরেকশনে, 3 ডাইমেনশনে সে কি করতেছে, এনার্জিটা রেডিয়েট করতেছে। so the area over which the energy is being distributed is a spherical surface area। so আমাদের intensity of the star approaching us is equal to the luminosity of the star, মানে অ্যাকচুয়াল যে পাওয়ারটা ডিভাইডেড বাই 4 pi d square। সো এখানের মধ্যে d টা কি, দা ডিসটেন্স বিটুইন দা স্টার এন্ড আস। তো তাহলে আমরা লুমিনোসিটি আগে থেকে জানি, এটাই স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের কন্ডিশন, যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল তাদেরকেই বলবো যাদের লুমিনোসিটি আমরা আগে থেকে জানবো। আর ইন্টেন্সিটি আমরা কি করতে পারি, স্পেকট্রোমিটার দিয়ে ইন্টেন্সিটি বের করতে পারি। তো তাহলে ইন্টেন্সিটি আমরা যে কোনো সময় বের করতে পারবো। সো লুমিনোসিটি যদি আমাদের জানা থাকে, তো তাহলে ডিসটেন্সটাকে সাবজেক্ট করে what we can do, we can determine the distance of the galaxy or star from us। তো এখন এখানের মধ্যে লুমিনোসিটি জানাটাই হলো বড় কাহিনী। লুমিনোসিটি জানা কাহিনীগুলো আমরা বলতেছি একটু পরে। তো কি বলতেছে, ইন বুক 1 সেকশন 3d.4, যে তোমাদের ইউনিট 2 এর কথা বলতেছে, we saw that measurements of energy intensity are calculated as power per unit area।
the general equation we had for intensity was I is equal to P by A. The inverse square law means that the energy emitted by the star is spread out in all directions over the surface of an increasing sphere, যেটা বললাম যে spherical একটা ওয়েতে রিলিজ করতেছে। As the surface area of the sphere is 4 pi r square, this gives an equation for the radiant energy intensity at a certain distance. তো তাহলে ওটা কি I is equal to L over 4 pi d square, যেখানে L টা হলো luminosity in watts। তো এখন এইখানের মধ্যে থেকে লুমিনোসিটি জানাটা তো খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা তো বলতেছি লুমিনোসিটি জানলে করতে পারবো কিন্তু সবকিছুর জন্য তো লুমিনোসিটি জানি না। তো তাহলে যাদের লুমিনোসিটি আমাদের কাছে জানা থাকবে তাদের জন্য শুধু এটা অ্যাপ্লিকেবল হবে। তো কাদের লুমিনোসিটি আমরা জানি? স্ট্যান্ডার্ড ক্যান্ডেলদের লুমিনোসিটি জানি। কিভাবে জানি এই ব্যাপারগুলো আমরা বলতেছি। তো ফার্স্টে একটা ওয়ার্ড এক্সাম্পল দেখাইছে কিভাবে করে আমরা ইন্টেন্সিটি বের করতে পারি। ডিসটেন্স দিয়ে দিছে যে সানের সাথে আর্থের বাইরে কিসের আওয়াজ আছে? তোকে মাইকে কিছু বলে না? আচ্ছা তো এখন এখানের মধ্যে কাজটা কি? এই পিকচার যদি মারিয়া দেখে কাবিও কিন্তু তখন কিন্তু মজা পায় যখন নাকি ওরে when it doesn't happen to myself তখন খুবই মজা। আচ্ছা তো এখন এখানের মধ্যে ওয়ার্ড এক্সাম্পলটা কি দিয়েছে দেখো। লুমিনোসিটির ভ্যালু দেওয়া আছে, বলতেছে হোয়াট ইজ দ্য রেডিয়েন্ট ইন্টেন্সিটি of the sun at the surface of the earth। তো তাহলে সানের থেকে আর্থের ডিসটেন্স জানি, লুমিনোসিটি জানি, তো তাহলে এটা দিয়ে ইন্টেন্সিটি বের করছি। বাইক না বাইক সারা এইটাই তো ওই ভেরিয়েবল স্টার যেটা নাকি ব্রাইটনেস বাড়ে কমে পালসেট করে। মানে তুমি মনে হয় খালি খালি পালসেট না না ওইটা শুনতে ভালো আচ্ছা তো তাহলে কোন একটা জায়গায় কিছু দেখছিলাম কর্নার সিটে, কর্নারের সিটে দেখছিলাম আদিল তো একটা ভালো আদিবাসী আসলে জানা তাই ভেরি গুড। আরে এই কলমে পেনিসিলিনের মধ্যে ওরা ভিতরে এমন কি একটা রাবারের মতো দিছে দেখে এখন আর ভাঙেই না। তোমাদের কথা যেরকম ভাঙে এরকম দেখানো হয়েছে এখানের মধ্যে এরকম ভাঙেই না। আরে বেকার বেকারের পরে বেকার এটা পরে মুছলে 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 আচ্ছা স্যার কি বলতেছে some stars including some variable stars and supernova have properties which mean their luminosity can be determined quite separately from other measurement, যে তাদের luminosity অন্যান্য মেজারমেন্টের থেকে ডিফারেন্ট আর একটা ওয়েতে কি করা যাবে ডিটারমাইন করা যাবে। কেমন ভাবে? these are known as standard candles, যে কিছু কিছু ভেরিয়েবল স্টার যাদেরকে আমরা পালসার নামে ডাকি বেসিক্যালি, যাদের কি করে লুমিনোসিটিটা চেঞ্জ হইতে থাকে, ঠিক আছে? তাদের সারফেস এরিয়া বাড়ে কমে, যে ওখানের মধ্যে তোমার রেডিয়েশন প্রেসার একবার বাড়ে একবার কমে, তো কম্প্রেস হয় এন্ড রিল্যাক্স হয়। না ওগুলা চোখে এমনি বলে না, ঠিক আছে? এই যে তুমি চোখ এরকম তুমি চোখ বাড়ি বুঝছো? এটা যেটা বললাম এটা এত বেশি রেটেও না, এটা ওভার আ সার্টেন টাইম পিরিয়ড, যে ফিউ ডেজ এমন।
এই যে তোমার ব্রাইটনেস এরকম না। সায়েন্স নিয়ে অনেক ইন্টারেস্ট আচ্ছা ওকে অপূর্ব কথা কেমন তুমি? আচ্ছা, তো এখন এগুলা হলো কি স্ট্যান্ডার্ড ক্যান্ডেল, যাদের কি জানি আমরা আগে থেকে লুমিনোসিটি জানি। তো কি বলতেছে, ইফ উই হ্যাভ আ ফিগার ফর দ্য লুমিনোসিটি এন্ড মেজার দ্য এনার্জি ইন্টেন্সিটি of the star reaching the earth, we can then calculate how far it is away by comparing it with a standard candle with the same luminosity. তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে আমরা কোন একটার যদি কি করতে পারি, ইন্টেন্সিটি বা ব্রাইটনেস বের করতে পারি, এন্ড ওইটাকে তখন আমরা কি করতে পারবো, সেম টাইপের একটা স্ট্যান্ডার্ড ক্যান্ডেলের সাথে কম্পেয়ার করতে পারবো। বিকজ স্ট্যান্ডার্ড ক্যান্ডেল সবগুলার কি থাকবে, যে মনে করো একটা পালসেটিং স্টার আর একটা পালসেটিং স্টার, তাদের এরকম লুমিনোসিটি গুলা ইকুয়াল থাকবে এমন। তো এখানের মধ্যে কাজটা কি করতে দেখো, তোমার ভেরিয়েবল স্টারের ব্যাপার একটু নিচে এখানে দেখাবো। ফার্স্টে তারা একটা ক্যালকুলেশন করে দেখাইছে ডিসটেন্সেরটা, যে ইন্টেন্সিটি ইকুয়াল টু লুমিনোসিটি ডিভাইডেড বাই 4 পাই ডি স্কয়ার। ওই ফর্মুলা দিয়ে ডিসটেন্স বের করছে কত, 6.2 ইনটু 10⁸ মিটার অর 660 লাইট ইয়ার্স বা 200 পারসেক। তো যে কোনো ওয়েতে তুমি দিতে পারো এই বেটেল গিজের। হ্যাঁ, 1 পারসেক ইকুয়াল টু 3.27 লাইট ইয়ার্স। আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখো অপূর্ব ভেরিয়েবল স্টারের কাহিনী কি হইতেছে। ওভার আ পিরিয়ড অফ ইয়ার্স এট দ্য বিগিনিং অফ দ্য 20th century, Henrietta Leavitt, working at the Harvard College Observatory, cataloged many stars in the nearby Magellanic Clouds। সে কোর্সটা কি, সে মনে করা যায় নতুন নতুন কোন রকম কাজ পাইলে পরে, আরে এটা করে দেখি এটা করে দেখি, এরকম যাই পাইতেছে ডেটা কালেক্ট করে 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 সে শুধু ক্যাটালগ বানাইছে, ডেটা কালেক্ট করে রেখে দিচ্ছে। She monitored them over time and found that for some stars their brightness changed, changing in repeating cycle. কেমন, the time period of this oscillation in brightness was constant and importantly in direct proportion to the luminosity of the each star. তো প্রত্যেকটা স্টারের টাইম পিরিয়ডটা লুমিনোসিটির সাথে রিলেটেড। এটা এরকম একটা লগারিদমিক গ্রাফ দিয়ে সে বের করছে, ঠিক আছে। এই যে এগুলা করে তো খাওয়া পাইছে, টাকা লাগবে না জীবনের জন্য? না, দিনের বেলা ঘুমান, নাহলে খায়। আচ্ছা, তো কি বলতেছে দেখো, the brightness variation typical of RR Lyrae variable stars. These are stars which have left the main sequence but have not yet exhausted all of their nuclear fuel. They alternately expand and contract, causing their light to change repeatedly. So এরকম এখানে থেকে টাইম পিরিয়ডটা বের করে সাইকেল থেকে, আর টাইম পিরিয়ডের সাথে লুমিনোসিটির এরকম সে কি করছে, অনেকগুলা ভেরিয়েবল স্টার দিয়ে গ্রাফ বানাইছে। তো এত টাইম পিরিয়ডের জন্য কত লুমিনোসিটি হয় ওইটা সে এই গ্রাফ থেকে বের করতে পারে। তো তাহলে টাইম পিরিয়ড অফ দা ভেরিয়েবল স্টার থেকে কি বের করতে পারতেছে, লুমিনোসিটি পেয়ে যাচ্ছে। তো লুমিনোসিটি জানি, ইন্টেন্সিটি জানি, তো তাহলে ডিসটেন্স সাবজেক্ট বানায় ডিসটেন্স বের করব, ঠিক আছে। তো কি বলতেছে, it was possible to calculate the intrinsic luminosity of these stars and as they were close enough to use trigonometric parallels to find their distance। তো তাহলে তাদের যেহেতু কাছাকাছি ছিল, তো ট্রিগোনোমেট্রিক প্যারালেক্স দিয়ে ডিসটেন্স বের করে দেন রিভার্স প্রসেসে কি করছিলাম, ফার্স্টে লুমিনোসিটি বের করছি, দেন লুমিনোসিটি গুলো নোট ডাউন করে রাখছি, যে এত টাইম পিরিয়ডের পালসেশনের জন্য কি হবে, এত টাইম পিরিয়ড অফ পালসেশনের জন্য এত হবে লুমিনোসিটির ভ্যালু, ডিফারেন্ট আরেকটা টাইম পিরিয়ডের জন্য এত হবে লুমিনোসিটির ভ্যালু। তো এরকম করে করে সে কি করছে, এমন ডেটা কালেক্ট করে রাখছে। তো এখানের মধ্যে কাজটা কি, লিয়াভিট হ্যাড discovered the period luminosity relationship। এই যে টাইম পিরিয়ড এন্ড লুমিনোসিটি রিলেশনশিপটা এরকম লগারিদমিক একটা গ্রাফ, এটা সেমি লগ গ্রাফ বলে, ঠিক আছে। y অ্যাক্সিসটা শুধু লগারিদমিক স্কেলে, x অ্যাক্সিসটা লিনিয়ার স্কেলে। x অ্যাক্সিসটা লগ স্কেলে ধরে,
এক্স এক্স অ্যাক্সিসেরটা তোমার এরকম, হ্যাঁ সেমিলগ্রাফ এসব তোমাদের ইউনিভার্সিটিতে উঠেই ফার্স্ট ইয়ার থেকেই পাওয়া যাবে, মজা আছে এগুলো। হ্যাঁ ইউনিভার্সিটি মানে চিল, ইউনিভার্সিটি মানে চিল বকা। আচ্ছা তো কি বলতেছে, a longer time period for oscillation meant a brighter star, এই যে টাইম পিরিয়ড যত বড় মানে ব্রাইটনেস তত বেশি, বিকজ বেশি ব্রাইটনেস থেকে কমে আবার বেশি ব্রাইটনেসে যাইতে লম্বা সময় লাগে, ঠিক আছে। অ্যাস্ট্রোনমার্স দেন took this relationship and used it to determine the luminosity of variable stars at much greater distances. জাস্ট একজন মানুষের ওয়ার্কের উপরে বেস করে এত কিছু করে ফেলতেছে, সে যদি ঘুমে থাকতো নাহলে সে যদি হাই থাকতো তো তখন তো কেউ এখানের মধ্যে ভ্যালিডিফাই করতেছে না যে আসলে এটা যে, এইটাই তো বললাম যে একজনের উপরে বেস করে তারা এরকম বাকি সবকিছু ডিসটেন্স বাইর করে ফেলাইতেছে, এই করে ফেলাইতেছে। তো যদি সে এরকম কারেক্ট স্টেট অফ মাইন্ডে না থাকতো, ঠিক আছে, তো তখন কি হইতো যদি সে কোন সিট না পাইতো। আর ওই দিন ফার্স্টে সুলতান লাইনে গেছে, জায়গা নাই, তারপর গেছে কাচ্চি ভাইতে, তো পুরা জায়গায় কোনো জায়গা নাই, তো একটা খালি জায়গা পাইছে, ওখানে আদি বসে যাইতেছে। আর ওখানে অপূর্ব দেখছে যে ওখানে ভিতরে আর একটা বড় সিট আছে, ওই জায়গায় মানুষ একটু পরে উঠে যাবে, একটু কতক্ষণ ওয়েট করলেই বড় সিট পাবে। ওই তো 60 সেকেন্ড, ঠিক আছে, তো তাহলে আর 60 সেকেন্ড ওয়েট করলে কি পাইতো, বড় টেবিলটা পাইতো। তো এরপরে তো আদিত ক্যান এখানে বসছে, অপূর্ব লাগে গেছে পাইছে। এত বুদ্ধি তো, এত বুদ্ধি যে এখানে একটা ছোট টেবিলের জন্য তো একটা বড় টেবিলের জন্য ছেড়ে দিছো। ওটার মধ্যে তো পরে ম্যানেজারে জারি মারছি, এরপর ধুমধাম খাওয়া দিয়ে গেছে। আচ্ছা আমরা এতক্ষণ ধরে বসে আছি, কোনো মেনু দেখতে নেই। আর ওখানের মধ্যে ইয়েতে গেছিলাম কি বলে, এই রোজার মধ্যে যে বাইরে যে অনেকদিন সেরি করছি, তো আহম ভাইয়ের সাথে মানাত ভাইয়ের সাথে ইয়েতে গেছিলাম, ট্রি হাউসে গেছি। আহমাদ ভাই যে যখন ডুবিছে ভাই, উঠতে 20 জনের উপর মানুষ ছিল। আমরা তো বসে আছি 1 ঘন্টা ধরে, খাওয়া যায় নাই, পুরা আজানের টাইম প্রায় কাছাকাছি চলে আসতেছে, এত কিছু চেইতা দীপ তাপ চিল্লাচিল্লি করতেছে। এর চিল্লাচিল্লি শুনে যারা আরো ওয়েটিং এ ছিল গিয়েছিল, ইভেন যারা টেবিলেও বসেছিল, যাদের অর্ডার নিয়ে গেছে, এরা উঠে গেছে গিয়া যে আপনি বলে যে আপনারা খাওয়া পাবেন না, চলে যান। সবাই পাড়া গেছে, পরে আমরা কি খাই টাই পরে আসছি, বাকি নিয়ে গেছে গিয়া। আচ্ছা তো এখন এখানের মধ্যে কি বলতেছে, astronomers took this relationship and used it to determine the luminosity of variable stars at much greater distances. From the luminosity, the distance to the stars can be determined using our expression for radiant energy plus brightness observed from Earth. RR Lyrae variable stars allow us to measure the distances to about 760,000 parsecs. However, Leavitt particularly studied Cepheid variables. Cepheid variable কারা, যেগুলো এরকম পালসেট করতে থাকে। There are two types of this, and the more luminous type 1 Cepheids give the greatest distance measurements using standard candle technique out to about 40 million parsec. এখন এখানের মধ্যে অনেক বড় বড় ডিসটেন্স পর্যন্ত কি করতে পারে, মেজার করতে পারে, যেটা প্যারালাক্স মেথড আমাদেরকে অ্যালাউ করে না মেজারমেন্ট। তো তাহলে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মেথডটা কি অনেক দূরের স্টার গুলার জন্য ইউজ করা যায়। এন্ড সবচেয়ে বোগাস মেথড হলো টেম্পারেচার লুমিনোসিটি রিলেশনশিপ। কেমন ভাবে, আমরা প্রথমে কি করব, কোন একটা স্টারের স্পেকট্রাম স্টাডি করব। স্পেকট্রাম স্টাডি করে কি পাবো, তার পিক ওয়েভলেন্থ, যে কোন ওয়েভলেন্থে সে তার ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করে। তো এই পিক ওয়েভলেন্থের করেসপন্ডিং কি আছে, একটা টেম্পারেচার আছে, যে ওই অবজেক্টের সারফেস টেম্পারেচার এত। দেন ওই টেম্পারেচারটা নিয়ে আমরা কি করব, হার্টজ-স্প্রাং-রাসেল ডায়াগ্রামে যাব। হার্টজ-স্প্রাং-রাসেল ডায়াগ্রাম থেকে কি বের করব, লুমিনোসিটি। দেন ওই লুমিনোসিটি দিয়ে বের করব কি, ডিসটেন্স। তো কাজগুলো কি কি, সিকোয়েন্সটা বুঝে নাও। কি হবে, ফার্স্টে আমরা স্পেকট্রাম স্টাডি করে পাবো ওয়েভলেন্থ,
ওয়েভলেন্থ থেকে পাবো টেম্পারেচার, টেম্পারেচার থেকে যে টেম্পারেচার ইউজ করে দেন কি করব, হার্টজ-ক্রাগার ডায়াগ্রাম থেকে বের করব লুমিনোসিটি, লুমিনোসিটি থেকে দেন বের করব কি ডিসটেন্স। তো কাজগুলা কি হইতেছে খেয়াল করো। One of the simplest methods for determining the luminosity of a star is to look at its spectrum. The peak wavelength gives the temperature of the Wien's law. Yes, temperature from Wien's law, and the width of the spectral lines can determine whether or not it is a main sequence star. If it is, যে যদি সে মেইন সিকোয়েন্স স্টার হয় তাহলে পরে তাকে কি করা যাবে, হার্টজ-ক্রাগার ডায়াগ্রাম থেকে বের করা যাবে। And you can find its place on the main sequence of the Hertzsprung-Russell diagram as shown in figure G. You can read the luminosity from the y-axis. However, this is one of the least reliable standard candle measurement. ঠিক আছে, তোমরা যেরকম স্টপওয়াচ দিয়ে টেম্পারেচার পাইও। আচ্ছা, তো কি বলতেছে এখানে মধ্যে, কালার দেখে প্রথমে, যে কালার মানে কি ওয়েভলেন্থ, তো ওয়েভলেন্থ থেকে প্রথমে টেম্পারেচার নিবে, টেম্পারেচার ইউজ করে কি বের করবে, লুমিনোসিটি বের করবে ফ্রম দা হার্টজ-ক্রাগার ডায়াগ্রাম। ইন্টেন্সিটি মেজার করবে, এখন ইন্টেন্সিটি জানি, লুমিনোসিটি জানি, ডিসটেন্সটাকে সাবজেক্ট করে কি বের করব, ডিসটেন্স বের করব। সো এটা হলো কি আমাদের সবচেয়ে লিস্ট রিলায়েবল মেথড। প্যারালাক্স তো এটা লিমিটেশন, কিন্তু এটা তাও ম্যাথমেটিক্স, ঠিক আছে, ম্যাথমেটিক্স আছে মানে ওটা রাইট। হ্যাঁ হ্যাঁ, ওরকম কোন প্রোট্রাক্টরের মতো থাকবে, ইয়ে থাকবে, অ্যাঙ্গেল ওখানে দেখাবে, ও তো এরকম সফিস্টিকেটেড ইয়ে লাগবে, ওই বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে এগুলাই করে ওরা। এটাই, তাও তো দেখো, তাও তো দেখো ফেরিটেল, দেখো নাই অ্যানিমে? আচ্ছা, সো এখন এজ অফ দ্য ইউনিভার্স, এজ অফ দ্য ইউনিভার্সের এখানে মধ্যে কাহিনীটা কেমন আমরা দেখি, যে আমাদের ডপলার ইফেক্ট ইউজ করে কিভাবে আমরা স্টারদের মুভমেন্টের ব্যাপারে, যে গ্যালাক্সি, কোন গ্যালাক্সি আমাদেরকে কাছে আসতেছে নাকি দূরে যাচ্ছে, কাছে আসলে কত রেটে কাছে আসতেছে, দূরে সরে গেলে কত রেটে দূরে সরে যাচ্ছে, এইসব জিনিসগুলো আমরা ডপলার ইকুয়েশন দিয়ে বের করতে পারবো। দেন আমাদের ম্যাক্সিমাম স্টার বা গ্যালাক্সি নিয়ে যে আমরা স্টাডি গুলো করছি, আমরা দেখছি কি ম্যাক্সিমাম স্টার বা গ্যালাক্সি কি করতেছে, আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। তো এই যে তারা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, কত রেটে দূরে সরে যাচ্ছে, ওইগুলো একটা প্লট করে আমরা একটা কনস্ট্যান্ট বের করতে পারি, হাবেলস কনস্ট্যান্ট। হাবেলস কনস্ট্যান্টটা ইম্পর্টেন্ট কেন, বিকজ এইটা দিয়ে আমরা কি বের করছি, ইভেন্চুয়ালি ইউনিভার্সের এজ বের করছি, ঠিক আছে। তো তাহলে খুবই রিলায়েবল মেথড এটা, যে ইউনিভার্সের এজটা, যে 14 বিলিয়ন ইয়ার্স প্লাস মাইনাস 100 বিলিয়ন ইয়ার্স, এই রেঞ্জে হবে। আচ্ছা, সো নতুন মিটিংটার মধ্যে জয়েন করো, ওখানে আমরা কন্টিনিউ করতেছি। ওকে, সো তাহলে দ্য এজ অফ দ্য ইউনিভার্স, দেখি এখানে আমাদের কি বলতেছে, ডপলার ইফেক্ট। এটা কিন্তু আমরা ও লেভেলস থেকে পড়ে আসছি, তোমাদের সময় ও লেভেলসে ডপলার ইফেক্ট নিয়ে আসছিল। ডপলার ইফেক্টের কাহিনীটা কি, যখন নাকি কোন দুইটা অবজেক্টের মধ্যে, যে সোর্স অফ আ ওয়েভ এন্ড অবজারভার বা রিসিভার অফ দা ওয়েভ এর মধ্যে কোন রিলেটিভ ভেলোসিটি থাকবে বা রিলেটিভ মোশন থাকবে, তখন কি হয়, ওয়েভলেন্থের ভ্যালু বা ফ্রিকোয়েন্সির ভ্যালুতে চেঞ্জ আসে, ঠিক আছে। সো আমরা এটাকে ডিফাইন করি কিভাবে, ডপলার ইফেক্ট ইজ দ্য অ্যাপারেন্ট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থ অফ দা ওয়েভ when there is relative movement between the source and observer। তো এখন এই জিনিসটা যে হয়, কি হয়, যখন সোর্স এন্ড অবজারভার টুয়ার্ডস ইচ আদার মুভ করে, তো তখন আমরা দেখি ওয়েভলেন্থ গুলি ছোট হয়ে গেছে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। তো ওয়েভলেন্থ ছোট হওয়া মানে কোন ওয়েভলেন্থের সাইডে শিফট হচ্ছে, ব্লু ওয়েভলেন্থের সাইডে শিফট হচ্ছে, তো এর জন্য তার নামটা হলো ব্লু শিফট। এন্ড যখন নাকি অবজেক্টটা এন্ড যে
সোর্স এন্ড অবজারভার যখন নাকি দূরে সরে যাচ্ছে, তো তখন ওয়েভলেন্থ গুলো এক্সপ্যান্ড করে, যে ওয়েভ ফ্রন্ট গুলোর মধ্যে সেপারেশন বেড়ে যায়, আর কি হয়, ফ্রিকোয়েন্সি কমে যায়। তো তাহলে ওয়েভলেন্থ বড় হওয়া মানে কোন কালারের দিকে বা কোন স্পেকট্রামের দিকে শিফট হচ্ছে, রেড স্পেকট্রামের দিকে শিফট হচ্ছে। তো তখন ওটাকে আমরা কি নামে ডাকি, রেড শিফট নামে ডাকি। ওটা তো রোটেশন বেশি রেটে হলে পরে তখন আরো আইডিয়ালি পারতাম, হ্যাঁ। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখ, দ্য ডপলার ইফেক্ট। Astronomers began to look at the spectra of stars in other galaxies during the 1920s. ওয়ার্ল্ড ওয়ার চলতেছে, আর এরা তখন স্টারের স্পেকট্রাম দেখতেছে, আরে কি সুন্দর দেখা যায়, লাল নীল হলুদ সবুজ, ঠিক আছে। তো এখন কি করতেছে, আচ্ছা, তো কি হয়েছে, they noticed that the spectra looked very similar to the spectra from stars in our own galaxy, but that all the features present were shifted by the same relative amount to the red end of the spectrum. This phenomenon became known as the red shift, যে red এর দিকে শিফট হয়ে গেছে। This shift is due to the relative motion of the other galaxies with respect to ours. It is an effect called Doppler effect. An observer receiving waves from the moving body observes that the wavelength of the wave has altered to a new wavelength. তো এটাই কি আমাদের ডপলার ইফেক্টের কাহিনী। যার কাছে আসতেছে ওখানে ওয়েভ ফ্রন্ট গুলি কাছাকাছি চলে আসছে, তো তাহলে ওয়েভলেন্থ কমে গেছে। আর যার থেকে দূরে সরে গেছে ওখানে কি ওয়েভলেন্থ গুলা, কি বলে, ওয়েভ ফ্রন্ট গুলা দূরে দূরে সরে গেছে, তো তাহলে ওখানে মধ্যে কি হইতেছে, ওয়েভলেন্থ বড় হয়ে গেছে। কি, হ্যাঁ। তো এখন এখানের মধ্যে কাজটা কি, a star or galaxy moving away emits light that appears to have longer wavelength than expected. We also experience this effect when, for example, we hear a car coming towards us and driving fast at a steady rate. As it approaches, the note of its engine rises to a maximum pitch. যত কাছে আসতেছে পিচ বেড়ে যায়, মানে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, মানে ওয়েভলেন্থ কমে যায়, and then falls as the car travels away. You could imagine the waves getting squashed closer together, the shorter wavelength, as the car drives towards you, and then stretched further apart, মানে longer wavelength, as it drives away. তো এই যে আমাদের ল্যাবরেটরি স্পেকট্রাম, মানে স্টেশনারি একটা সোর্সের জন্য স্পেকট্রাম, আর একটা ডিস্ট্যান্ট গ্যালাক্সির স্পেকট্রাম, বলতে গেলে সবগুলাই কি হয়ে গেছে, রেড এন্ড অফ দ্য স্পেকট্রামের দিকে শিফট হয়ে গেছে। তো স্পেকট্রাল লাইনস আর শিফটেড টুয়ার্ডস দ্য রেড এন্ড অফ দ্য স্পেকট্রাম। লার্নিং টিপে কি বলতেছে, sometimes we see a blue shift, but this is not common. This shows that the star or galaxy is coming towards us, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, the amount of red shift a galaxy exhibits, z, এটাকে বলা হয় ডপলার প্যারামিটার। z টাকে কি নামে ডাকি আমরা, ডপলার প্যারামিটার নামে ডাকি। কি বলতেছে, allows us to calculate how fast it is moving. This can be done using the measurements of either wavelength or frequency changes. যে ডপলার প্যারামিটার is equal to change in wavelength by actual wavelength, which is approximately equal to change in frequency by actual frequency, which is approximately equal to the velocity of the galaxy divided by speed of light. যে আমরা লাইট ওয়েভ ইউজ করে যে ডপলার ইফেক্টটা করতেছি, এর জন্য লাইটের স্পিড নিতেছি। সাউন্ড ওয়েভ ইউজ করে যদি ডপলার ইফেক্ট করতাম, তো তাহলে ওই সময় কি নিতাম, সাউন্ডের স্পিডটা নিতাম, ঠিক আছে। এরকম সাউন্ডের ডপলার ইফেক্ট ইউজ করে কিন্তু কি করা যায়, যে কোন একটা ট্রেন বা কোন একটা বাস তোমার পাশ দিয়ে গেল, তো তাহলে ওইটার ডপলার ইফেক্ট ইউজ করে তুমি কি বের করতে পারবা, তার স্পিড কত ছিল ওটা বের করতে পারবা, ঠিক আছে। তো এখন ওয়ার্ড এক্সাম্পলে কি দেখাইতেছে দেখো, in a lab sample the hydrogen alpha spectral absorption line is at a wavelength of 656.285 nanometers. In the spectrum from a nearby star, this line is observed at a wavelength 656.315 nanometer. তো অল্প একটু wavelength বেড়ে গেছে। তো বলতেছে how fast is the star moving and in which direction. তো ফার্স্ট আমরা wavelength এর ডিফারেন্স বের করব, তো এটা হবে চেঞ্জ ইন wavelength। তো চেঞ্জ ইন wavelength বাই অ্যাকচুয়াল wavelength is equal to v by c। তো ওখান থেকে বের করব কি v এর ভ্যালু, বিকজ বাকি সব ভ্যালু আমাদেরকে দেওয়া আছে।
তো এখন ভেলোসিটিটা বের করছে, আর এই ভেলোসিটিটা কি হবে, অ্যাওয়ে ফ্রম আস, বিকজ এখানে কি হচ্ছে, ওয়েভলেন্থ বড় হয়ে গেছে মানে রেড শিফট হচ্ছে। তো তাহলে দ্য স্টার ইজ অ্যাকচুয়ালি গোয়িং অ্যাওয়ে ফ্রম। ওকে, এখন এই যে আমাদের স্টার গুলা নিয়ে স্টাডি করা হয়েছে বুঝছো, তো এখন কত ডিস্টেন্সের স্টার, ডিস্টেন্স কেমনে বের করছে, ওই যে স্ট্যান্ডার্ড ক্যান্ডেল মেথড, প্যারাল্যাক্স মেথড, এইসব দিয়ে ডিস্টেন্স গুলা বের করছে, ঠিক আছে। এই ডিসটেন্স গুলা ইউজ করে কি করছি, ভেলোসিটি গুলা বের করছি, যে ডপলার শিফট হইতেছে কত রেটে, যে কত রেটে দূরে যাচ্ছে, কত রেটে দূরে যাচ্ছে। তো ভেলোসিটি ভার্সেস ডিসটেন্স গ্রাফ আঁকাইছি। ভেলোসিটিটা কি, এটা হলো রিসেশনাল ভেলোসিটি, মানে কত রেটে আমাদের থেকে রিসিড করতেছে, মানে কত রেটে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। তো রিসেশনাল ভেলোসিটি ভার্সেস ডিসটেন্স গ্রাফ আঁকাইছি, দেখতেছে কি, ডিসটেন্স যত কম রিসেশনাল ভেলোসিটি তত কম, ডিসটেন্স যত বেশি রিসেশনাল ভেলোসিটি কি তত বেশি। তো তাহলে এখান থেকে আমাদের একটা আইডিয়া কেমন দেখছি, যেগুলা স্টার আমাদের কাছে আছে তারা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, যেগুলি স্টার অলরেডি দূরে আছে তারা আমাদের থেকে আরো তাড়াতাড়ি দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। তো কাছে থাকা স্টার গুলি তো দূরে যাচ্ছে, তাদের দূরে যাওয়ার একটা রেট আছে, কিন্তু অলরেডি যেসব স্টার আরো বেশি অলরেডি দূরে আছে তারা আরো তাড়াতাড়ি কি করতেছে, আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। অ্যাসেলারেটিং রেট, এই যে এখানের মধ্যে তো তোমার কি হওয়ার কথা, ইট অ্যাকচুয়ালি এক্সপ্লোডেড, ঠিক আছে। এন্ড ইফ দিস এক্সপ্লোশন ওয়াজ দ্য অনলি সোর্স অফ এনার্জি ফর এক্সপ্যানশন, কি হইতো, শুরুর দিকে এক্সপ্যানশনের রেটটা বেশি থাকতো, আফটার আ সার্টেন টাইম কমে যায়। কিন্তু আমরা দেখতেছি কি, অলরেডি যে স্টার দূরে আছে তার তো তাহলে রিসিভিং ভেলোসিটি কমার কথা, কিন্তু অলরেডি দূরে থাকা স্টার আরো বেশি রেটে দূরে সরে যাচ্ছে। সো হোয়াট ইজ ইট ইমপ্লাই, সাম সর্ট অফ এলিয়েন ফোর্স ইজ অ্যাকচুয়ালি পুলিং দা ফার্দার or distant galaxies away from us। তো ওইটাই হলো কি আমাদের ডার্ক এনার্জি, যাই বলতে পারি না তাই ডার্ক, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি, আমাদের হাবেলস ল কি বলতেছে, astronomers quickly realized that redshift implied that galaxies surrounding us were traveling away from us. Is smart. In 1929, the American astronomer Edwin Hubble published his findings that the value of a galaxy's redshift is proportional to the distance from us, যে কত রেটে দূরে সরে যাবে এটা আমাদের ডিসটেন্সের সাথে রিলেটেড, যত কাছে আছে তত কম রেটে দূরে যাবে, যত দূরে আছে তত বেশি রেটে দূরে সরে যাবে। দ্যাট ইজ, the farther away a galaxy is, the faster it is moving. Hubble's paper had the same effect on the 20th century view of the universe as Galileo's work on the solar system had some 300 years earlier, ঠিক আছে। যে ওরকম আমেরিকান তো এখন তো তাকে তো দাম দিতে হবে, ঠিক আছে। তো এর জন্য এটা অনেক বড় একটা ইম্পর্টেন্স নিয়ে চিন্তা ভাবনা করা হইতেছে, কিন্তু সে এমনই একটা কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করছে যে কনস্ট্যান্টের ভ্যালু কনস্ট্যান্ট থাকে না, প্রতি বছর বছর চেঞ্জ, ঠিক আছে। দ্য গ্রেট আমেরিকান ড্রিম। তো এখানের মধ্যে কাজটা কি, ইনস্টেড অফ বিং স্ট্যাটিক the universe was expanding. The philosophical implications continue to intrigue scientists and religious scholars. Yes, sir. তো এর জন্য ওখানের মধ্যে মানুষজন কি বলে যে তোমার ইয়ে হয়ে গেছে, যে আগের সব জিনিসগুলো ব্যাকডেটেড, এখন আরো নতুন অ্যাডভান্সমেন্টের সাথে আমাদের সবকিছু আপডেট করা লাগবে, এসব করা লাগবে, রিলিজিয়াস ভিউ সবার চেঞ্জ করা লাগবে, এমন টাইপের কাহিনী। তো এইসব অনেকগুলো ভুগিচুগি কথা। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে ভেলোসিটি ভার্সেস ডিসটেন্স গ্রাফ যে আছে, তো ভেলোসিটিটা হলো ডিসটেন্স ফ্রম আস, এটার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো ভেলোসিটি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডিসটেন্স। তো প্রপোর্শনালিটি সাইন সরানোর জন্য কি করতে হয়, একটা কনস্ট্যান্ট আনতে হয়। এখানে কনস্ট্যান্টটা হলো h নট, which is the Hubble's constant and which is not a constant, ঠিক আছে। তো এখন এখানে আমাদের কাজটা কি, যে কনসিডারিং the speeds of the galaxies and their distances, there is a simple relationship between them. This is known as Hubble's law, b is equal to h naught into d. So the velocity of a galaxy is directly proportional to the distance to it. We can find the constant of proportionality, the Hubble's constant, from the gradient of the graph in figure d. This has had many values over the years. ঠিক আছে, which
demonstrates the immense difficulties involved in accurately determine astronomical distances. যে যত আমাদের টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আসে তত আমরা ডিসটেন্স গুলো অ্যাকুরেটলি বের করি, বাট পরে দিয়ে দেখা যায় যে ওইটা এনাফ অ্যাকুরেট ছিল না, এর থেকে আমরা অ্যাকুরেটলি কি করা যায়, ডিসটেন্স বের করা যায়। ঠিক আছে, সো এটা জাস্ট রিফাইনিং হইতে থাকবে। Since the launch of the ESA Planck surveyor, the uncertainty in measurements and so the uncertainty in the Hubble's constant has reduced significantly. কতটুকু রিডিউস করছে বা আনসার্টেনটি পার্সেন্টেজ কত এটা কিন্তু বলে না, খালি বলছে সিগনিফিকেন্টলি কমছে। যে ওরকম দেশের উন্নয়ন যে হয়, যে আমাদের বাংলাদেশি টাইগাররা যে ইমপ্রুভ করতেছে সেই 2000 সাল থেকে, ঠিক আছে, এই ইমপ্রুভমেন্ট হচ্ছে, হ্যাঁ আমরা এখনো শিখছি। ঠিক আছে, বিদেশের বাড়িতে যায় এমন ধোলাই খায়, এই ছাগলগুলা খেলতে চাই কেন, সকাল সকাল উঠে এদের খেলা দেখি মেজাজটা খারাপ করতে। হ্যাঁ, আজকে তো সমুদ্র পিটান তাও ভালো লাগছে, সমুদ্রে আপার কাট মারছে সেই, এটাই। অন্য কতগুলো ম্যাচে তো ইন্টেন্টও থাকে না, যে 200 টার্গেট ম্যাচে এমন খেলতেছে জানি এরা 120 টার্গেটে থাকে। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি, the current value is considered accurate to within 1% and is h not equal to 70.9 and ইউনিটটা দেখো কেমন, 70.9 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড। ঠিক আছে, এইটা বেসিক্যালি ইউনিট হলো পার সেকেন্ড তার এমনি লেখছে। ঠিক আছে, পার ইউনিট টাইম আসবে না, যে তোমার ভেলোসিটি ভার্সেস ডিসটেন্স গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে, ভেলোসিটির ইউনিট হলো মিটার পার সেকেন্ড, ডিসটেন্সের ইউনিট হলো মিটার, তো মিটার মিটার কাটাকাটি তো পার সেকেন্ড আসে, তো ইউনিট আসার কথা পার সেকেন্ড, কিন্তু এখানে আমাদের হাবেলস কনস্ট্যান্টের ইউনিটটা এমন ইউনিটে রাখে কেন, তো তাহলে যেন একবারে কি করতে পারে, ইউনিভার্সাল এজ চলে আসে, বুঝছো। তো এখন এখানের মধ্যে কাজটা কি, 70.9 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেকেন্ড, এই এক্সাক্ট ভ্যালুটাই মুখস্থ রাখা লাগছিল আমার ডিউর অ্যাডমিশন টেস্টের সময়, এটা মুখস্থ রেখে এরপর ক্যালকুলেশন করে ইউনিভার্সাল এজ বের করছি, বুঝছো। তা এখন এখানের মধ্যে কাজটা কি, although the most recent data give a slightly lower value, 1% এ নামায় আনছিল, এরপরে যাও তখন কি হয়েছে, ওদের ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, মানে ভুগি। তো এখন এখানের মধ্যে কি, with an accurate value for h naught, astronomers can now use the Hubble's law to determine the distances to newly observed objects such as in figure C। figure C কোথায়, এই যে। তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে হাবেলস কনস্ট্যান্টটা যদি আসলে ঠিক হয়, যে হাবেলস কনস্ট্যান্ট দিয়েও আমরা কি করতে পারি, ডিসটেন্স বের করতে পারি কিভাবে, হাবেলস কনস্ট্যান্ট জানি, এন্ড ওই গ্যালাক্সির জন্য আমরা রেডশিফট বের করতে পারবো। তো রেডশিফটের থেকে ভেলোসিটি পাইছি, হাবেলস কনস্ট্যান্ট পাইছি, তো ডিসটেন্সটাকে সাবজেক্ট করে ডিসটেন্স বের করলাম। তো তাহলে পরে ওখানে থেকেও কি বের করা যায়, ডিসটেন্স বের করা যায়। তো ডিসটেন্স বের করা কিন্তু কতগুলো প্রসেস পাইছি, 4টা প্রসেস, প্যারালাক্স মেথড, স্ট্যান্ডার্ড ক্যান্ডেল, এরপর আমাদের ওই ফার্স্ট ট্রান্সভার্সাল ডায়াগ্রাম থেকে যে ওয়েভলেন্থ থেকে স্পেকট্রাম থেকে ওয়েভলেন্থ থেকে টেম্পারেচারটা ইউজ করে, ফার্স্ট ট্রান্সভার্সাল ডায়াগ্রাম থেকে লুমিনোসিটি এর ইন্টেন্সিটি ইউজ করে ডিসটেন্স, আর আরেকটা কি, হাবেলস কনস্ট্যান্ট ইউজ করে ডিসটেন্স। তো মেইনলি কয়টা মেথড, 4টা মেথড। ঠিক আছে, তো এই যে এখানের মধ্যে ডিসটেন্স বের করার ওয়েটা দেখাইছে, যে আ সুপারনোভা, হ্যাঁ, a supernova appears in the night sky and astronomers find that it has a redshift of z equal to 0.45, যে ডপলার প্যারামিটার হলো 0.45। এখন বলতেছে how far away is the supernova, তো তাহলে z equal to v by c, তো এখান থেকে v বের করছে প্রথমে, তো v জানি, হাবেলস কনস্ট্যান্ট জানি, তো d টাকে মানে ডিসটেন্সটাকে সাবজেক্ট করে আমরা ডিসটেন্স বের করছি, যে এখানের মধ্যে ইম্পর্টেন্সটা দেখো, এই যে কিলোমিটার পার সেকেন্ড, আর পার মেগা পার সেক, নিচে থেকে উপরে গেলে কি হয়ে যাবে, মেগা পার সেক হয়ে যাবে, মানে ডিসটেন্স দিয়ে দিবে একবারে। তো এর জন্য এরকম কি করছে, এমন ভাবে রাখ, নোট দ্যাট দ্য স্পিড was found in কিলোমিটার পার সেকেন্ড as we have Hubble's constant in কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক, কিলোমিটার পার সেকেন্ড কাটাকাটি, তো তাহলে ডিসটেন্সটা কিসে চলে আসতেছে, ডিরেক্টলি মেগা পার সেকে চলে আসছে।
আচ্ছা, সো এখন কাবিও কত বুড়া, হ্যাঁ। তো এখন এখানের মধ্যে কাজটাকে আমি বলতেছি যে আজকে এমন লাগতেছে যে ঘুম পাইতেছে, এমন ওর বলতেছে যে এই যে আমার মতো হয়ে গেছে, ঠিক আছে, বললাম যে আমার, হ্যাঁ বুঝতেছি যে অনেক বয়স হয়ে গেছে। আচ্ছা, তো এখন বলতেছে হাউ ওল্ড ইজ দ্য ইউনিভার্স, কাজটা কি, অল ডিস্টেন্ট অবজেক্টস শো আ রেড শিফট এন্ড সো দে আর অল মুভিং অ্যাওয়ে ফ্রম আস। This implies that the universe as a whole is expanding. If we imagine time running backwards from the present, then the known universe would contract back to a point where everything is in the same place. হ্যাঁ, অনেক কিছু বুঝাইছে যে এটা এজটা বের করে দেই, বয়সটা। আচ্ছা, এটাই তো গেছে গিয়ে, আমি দেখতেছি ওয়াইফাই আছে নাকি। আচ্ছা ঠিক আছে, বাই বাই।